এরা ছিল তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চলেছে। তারপরে বঙ্গবন্ধুর হত্যার পরেও সিচুয়েশন অনেক খারাপ ছিল। এটা এই যে বাংলাদেশে যা ঘটেছে এটা মানে আনথিঙ্কেবল। আনথিঙ্কেবল। আমরা অন্তত আমি ভাবতে পারিনি যে এই ঘটনা এখানে এত দূর গড়াবে। অত্যন্ত দুঃখজনক। এমনকি এই যে কিছু কিছু মেয়ে কিছু কিছু ছেলে যারা প্রথম দিকে যাদেরকে আমরা টেলিভিশনে দেখেছি স্লোগান দিতে, তাদের মধ্যে অনেকে অনেকে মারা গেছে এবং কোল্ড ব্লাডেড মার্ডার, এটাকে আমি মারা যাবো না, কোল্ড ব্লাডেড মার্ডার করতে করার জন্য। এখানে তো আপনি মনে করেন যে কয়েক লক্ষ ছাত্র বেরিয়েছে, তারা সবাই কি বিসিএস পরীক্ষা দেবে কিনা, দিলে কি হবে না, তারাও জানে। বাট দ্য পয়েন্ট ইজ যে একটা ন্যায় নীতির উপর এস্টাবলিশ করতে চেয়েছে, তারা আর কিছু চায় নাই। আমি প্রথম দিকে দু চারটি আর্টিকেল লিখেছি, বেশ কিছু প্রশ্নও আমি রেজ করেছি, বোথ ইন ডেইলি স্টার ইন ইংলিশ এবং প্রথম আলোতে বাংলাতে। আরেকটি আর্টিকেল তৈরি করে আমি রেখেছি, এটা তো এক দুদিনের মধ্যে আমি অন্য পত্রিকাকে দিব, কারণ প্রথম আলোতে অলরেডি আমার দেওয়ার যেটা দেওয়া হয়ে গেছে। আর লোকাল টকশোতে একটাতে ছিলাম, সেখানে কতগুলো প্রশ্ন তুলেছি। এই প্রশ্নটা যে আপনি যে প্রশ্নটা তুললেন, এটা আমারও, কিন্তু আমি যদি বিশ্লেষণ করি তাহলে আমি দেখব যে এটা তো ঠিক যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ধরনের পরিস্থিতি দেশটি পড়েনি। ক্লোজ টু যেটা ছিল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময়, সেখানে আমার জানার মতো 2 থেকে 3 জন লোক প্রাণ হারিয়েছিল। তার মধ্যে একজন নূর মোহাম্মদ, যার নাম আছেন, আরেকজন ডক্টর মিলন। এই দুইজনের মৃত্যুর পর কিন্তু এরশাদ সাহেবের পতন হয়েছে। তিনি ছেড়ে দিয়ে চলে গেছেন। সেই সময় পুলিশ ছিল, সেই সময় এত বাহিনী ছিল না, পুলিশ ছিল, বিজিবি, তখন তার নাম ছিল বিডিআর, আর ব্যাটালিয়ন পুলিশ টুলিশ ছিল, এবং সেনাবাহিনীকে বলা হয়েছিল, কিন্তু সেনাবাহিনী ওনার ডাকে সাড়া দেয়নি। কারণ সেনাবাহিনী ওই সময় চায়নি যে তারা জনগণের মুখোমুখি হবে। এবং তারপরেই কিন্তু সেনাবাহিনীর এই ধরনের রিফিউজাল, আমি সামরিক বাহিনী বলি, রিফিউজালের পরে বা রিফিউজাল না হলেও মানে অনাপ ইচ্ছা না থাকা, ইচ্ছার বিরুদ্ধে তারা কাজ করতে চায়নি। তারপরে কিন্তু এরশাদ সাহেব, আপনার মনে আছে যে 6 তারিখে বা 5 তারিখে তিনি হ্যান্ড ওভার করে দিলেন। তারপরে শান্ত হলো সমস্ত কিছু। কাজে এই ধরনের পরিস্থিতি কিন্তু আমি এর আগে পড়িনি। এমনকি ধরুন স্বাধীনতা যুদ্ধের পরেই তো অনেক ঘটনা ঘটেছে, যেমন বামপন্থীরা ছিল, তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চলেছে। তারপরে বঙ্গবন্ধুর হত্যার পরেও সিচুয়েশন অনেক খারাপ ছিল। এটা এই যে বাংলাদেশে যা ঘটেছে এটা মানে আনথিঙ্কেবল। আনথিঙ্কেবল। আমরা অন্তত আমি ভাবতে পারিনি যে এই ঘটনা এখানে এত দূর গড়াবে। দেখুন, এটা আমি যদি আমার জানা মতে এর আগে বিশ্বে এই তরুণদের হত্যা হয়েছিল আরো বেশি আর একটি দেশে। সেটা হয়তো আপনারও মনে আছে, আমাদের মনে আছে, যদিও আমরা ক্লিয়ার না কত ছাত্র বা কত তরুণ মারা গেছিল। দ্যাট ওয়াজ ইন তিয়ানানমেন স্কোয়ার, চায়নাতে। আই থিঙ্ক ওয়ে ব্যাক ইন ইজ ইট ইন 70s বোধ হয় এটা। বলা হয়ে থাকে যে প্রায় প্রায় 10,000 তরুণ ছাত্র এবং তরুণ মারা গিয়েছিল। হয়তো এক্সাজারেশন হতে পারে, আরো কম, বাট বাংলাদেশে এ পর্যন্ত যে খবর আমরা পত্রিকা মারফত পেয়েছি, সেটা আবার 100-200 মতো এক পত্রিকা, তারা এখনো খোঁজ খবর নিচ্ছে। আর হোম মিনিস্ট্রি থেকে তো বলেছে 147 না 150 বোধহয় গতকালকে না বলেছে 148 ওনারা বলছে, কিন্তু এর আগে তো আমরা পত্রিকায় বিভিন্ন সংখ্যা বিভিন্ন হ্যাঁ, সময় দেখেছি। সেটাই বললাম, 148 পত্রিকা বলছে, আরো বেশি, কোনো কোনো পত্রিকা আরো বেশি বলছে। এবং কিছু কিছু যে খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত তারা খবর নিচ্ছে, তার কারণ হচ্ছে যে রিপোর্টেডলি যে 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 সমস্ত হাসপাতালে ভর্তি ছিল বা যে সমস্ত হাসপাতালে ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ডেথ রেজিস্টারগুলো নেই। তো এই বিষয়ে যদি হয় তাহলে দের ইজ হিউজ কনফিউশন মানুষের মনে,
কত মারা গিয়েছে। আর সবচেয়ে যেটা দুঃখজনক হচ্ছে সেটা হচ্ছে তরুণ বয়সের তরুণ, বেশিরভাগই আপনার ছাত্র। এমনকি গতকালকে বোধহয় প্রথম আলোতে একটা 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 রিপোর্ট বেরিয়েছে যেখানে তারা বোধহয় 134 কি 150 জন এই খবর নিয়েছে। সেই খবরের মধ্যে তারা ব্রেকডাউন দিয়েছে যে কোন বয়সের কত। এতে দেখা যায় যে বিলো 40 হচ্ছে ম্যাক্সিমাম, এবং 40-র উপরে খুব কম। আমার কাছে লেখা আছে, আহ, আহ, হয়তো আপনারা পড়েছেন সেটা। আমি 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 ঠিক জানি না যে আপনারা যদি পড়ে থাকেন প্রথম আলো সেই 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 রিপোর্টটি। ব্যাপারটা হচ্ছে যে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এমনকি এই যে কিছু কিছু মেয়ে, কিছু কিছু ছেলে যারা প্রথম দিকে যাদেরকে আমরা টেলিভিশনে দেখেছি স্লোগান দিতে, তাদের মধ্যে অনেকে অনেকে মারা গেছে। এবং কোল্ড ব্লাডেড মার্ডার, এটাকে আমি মারা দেবো না, কোল্ড ব্লাডেড মার্ডার কিছু কিছু জায়গায়। এখন এটা আপনি জিজ্ঞেস করছেন এটা কেন হলো। হলো এই কারণে যে ওভার দি ইয়ার্স আমাদের এখানে যে গভর্নমেন্ট আছেন, আওয়ামী লীগ সরকার, গত 15 বছর, এই 15 বছরে যদি আপনি খতিয়ান নেন তাহলে আপনি দেখবেন যে জনসাপোর্ট সেইভাবে নেই। কারণ কারণ ইলেকশনের মধ্যে দিয়ে যে জনসাপোর্ট থাকার কথা একটা ডেমোক্রেটিক সরকারের, সেটা নেই। কাজেই স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কি হয়ে গেছে, ডিপেন্ডেন্ট অন এই এই এলিমেন্ট, ব্যুরোক্রেসি, পুলিশ, র্যাব। সো করতে 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 যেটা হয়েছে, যেটা আমি মনে করি যে পুলিশ ল এনফোর্সিং এজেন্সি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে একদম টোটালি। কারণ অনেক ধরনের ঘটনা এর আগে ঘটেছে যে ওসি কাউকে মেরেছেন, কাউকে মেরে ফেলা হয়েছে, কাউকে কিছু করা হয়েছে, নাথিং হ্যাপেন। যেটা ডক্টর বদিউল আলম মজুমদার বললেন যে পুলিশ চিফ তিনি একদিনে নাকি 30 কোটি টাকা না কত কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে চলে গেছে। ওয়ারাস ব্যাংকে তো আপনি জানেন যে 140 কোটি টাকা এরকম। 40 কোটি, 40 কোটি 140 কোটি না এরকম একটা অ্যামাউন্ট না। শুনেছি। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার ইজ অ্যামাউন্ট, হুম। উনি এতগুলো টাকা উঠিয়ে নিয়ে গেছেন। কোনো ব্যাংক কেন কেউ জানে না, সেন্ট্রাল ব্যাংক জানে না, কেউ বলতে পারে না এটা এটা পসিবল। আমরা তো একটা চেক দিলে, 1 লাখ টাকার উপরে চেক দিলে সে দুবার করে টেলিফোন করে জিজ্ঞেস করে যে আপনি চেক দিয়েছেন কেন। তো এই অবস্থা যখন আপনি একটা হেড অফ দি ইনস্টিটিউশন থাকে, এই ধরনের ইনস্টিটিউশন যার বিরুদ্ধে প্রতিদিন পেপারে বেরোচ্ছে, তারপরে তার অধস্তন অনেকের বিরুদ্ধে পেপার বেরোচ্ছে, প্রচুর আপনার কারাপশনের কথা বেরোচ্ছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে ওনার পিয়ন ছিল, যে তার নাম নাকি পানি জাহাঙ্গীর, সে নাকি 400 কোটি টাকা নিয়ে সে হেলিকপ্টারে আসা যাওয়া করত। তো এই অবস্থা যখন, তখন আপনি ডিপেন্ড করছেন এদের উপরে। দ্য গভর্নমেন্ট ইজ ডিপেন্ডিং অন দ্যাম। যেই কারণে আমরা পুলিশকে যে অবস্থা আমি দেখেছি, আমি একটা আমি 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 খুব আশ্চর্য বলেছিলাম যে এই পুলিশের বিহেভিয়ার দেখলে আমার মনে হয় যে এদেরকে যেন কোথায় দেখেছি এরকম বিহেভিয়ার। আমি দেখেছি, আমি আমি কাশ্মীরে দেখেছি, আমি নর্থ ইস্টে দেখেছি, যেখানে আমাদের পার্শ্ববর্তী পুলিশ এই ধরনের অ্যাকশন নিয়ে, বিশেষ করে কাশ্মীরে দেখা গেছে। ঠিক সেরকমই পুলিশের যে অ্যাকশন নেওয়ার যে কতগুলো রুলস রেগুলেশন আছে তা দেখিনি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে জাস্ট ইয়াং কিডস, ইয়াং ছেলেমেয়ে, তারা কি চেয়েছিল? তারা তো বলেনি যে সরকার বিরোধী আন্দোলন করছে, তারা তাদের একটা ন্যায্য দাবি চেয়েছিল যে মেরিট বেসিসের উপরে আপনার সরকারি চাকরি যেন দেয়। আর সবাই তো, এত লোক তো, এতগুলো তো সরকারি চাকরি যাবে না, তারা মেরিটের উপরে চেয়েছে। মানে সেইখানে একটা প্রতিষ্ঠিত করা আর কি দেশের সবার জন্য, কারণ অনেকদিন থেকে রাইট 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 করার জন্য। এখানে তো আপনি মনে করেন যে কয়েক লক্ষ ছাত্র বেরিয়েছে, তারা সবাই কি বিসিএস পরীক্ষা দেবে কিনা, দিলে কি হবে না, তারাও জানে। বাট দ্য পয়েন্ট ইজ যে একটা ন্যায় নীতির উপর এস্টাবলিশ করতে চেয়েছে, তারা আর কিছু চায় নাই। তারা সরকারের পতন চায় নাই, সরকারের বিরুদ্ধে কোনো তাদের অভিযোগ আনেনি। কিন্তু সেখান থেকে যেটা নেগোসিয়েশনে কথা বললে 10, 15, 20 মিনিট কথা বললে পরে আপনি সলভ করতে পারতেন, কিন্তু সেটা না করে মানে সরকার হ্যাজ শোন তার রাস্তা যে সে কি করতে পারে। এটা কোনো গণতান্ত্রিক, সে ধরনের যদি আমাদের গণতান্ত্রিক এটা থাকতো তাহলে এত একটা নেগোসিয়েশন হতো। আপনি চিন্তা করেন আমাদের পার্শ্ববর্তী দেশে, আমি বারবার সরি বলছি পার্শ্ববর্তী দেশে কারণে, নিট নিয়ে একটা আন্দোলন হচ্ছিল, নিট নিয়ে একটা আন্দোলন হচ্ছিল।
সেখানে তো অপোজিশন পার্টি গিয়ে মিস্টার রাহুল গান্ধী গিয়ে কথা বলেছেন, তিনি পার্লামেন্টে এটা উঠিয়েছেন। সেখানে তো পুলিশ মার কাট কাট করেনি, পুলিশ অ্যাকশন হয়েছে, বাট দ্যাট ইজ যতটুকু পারমিটেড। এই যে বাংলাদেশের এই অবস্থা এখনো চলছে, যেটা বদিউল আলম মজুমদার সাহেব বললেন, আমি সেটা রিপিট করছি না, প্রতি রাতে দিনের বেলা অনেক বের হলেই কথা, ইয়াং পিপল হলেই কে কোথায় ছাত্র আছে, ইজ ইট পসিবল? এটা কি আমরা এমন একটা দেশে আছি যেখানে এই ধরনের একটা, এটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনদরদি, উনি কি জানেন না? আর উনি যে না জেনে থাকেন, তাহলে ওনার আশেপাশে যে লোকজন আছেন তারা খুব তাড়াতাড়ি ওনাকে ডুবাবার চেষ্টা করছেন বলে আমি মনে করি। তো আমি ওভারঅল যেটা বলছি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, হয়তো আপনারা ওখান থেকে বুঝতে পারবেন না। মানে এটা আনথিঙ্কেবল। আচ্ছা, এটা তো আপনি আমাদের ডক্টর দেশে। সাগর, আমি আপনাকে একটু যদি আমি আপনাকে মানে ইন্টারভিউ করি যে আমাদের সাথে একজন সমন্বয়ক যুক্ত হয়েছে, আমরা যদি আপনারা, আমি আমাদের কথা যদি আপনারা শুনতে চান আমরা একটু শুনি। জি, জি। জি, আব্দুল হান্নান মাসুদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, আমি তো ওকে দেখেছি, ও তো কান্নাকাটি করে কথা বলছিল। মানে জি, ওদের হান্নান চোখ দিয়ে যখন জি ওদের চোখ দিয়ে যখন পানি বেরোয়, আমি জানি না বদিউল আলম মজুমদার সাহেব কি, আমি 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 আই জাস্ট ক্যানট ওয়াচ, আমি দেখতে পারি না, আমার চোখ থেকে পানি বেরোয়। এখনো আই এম ভেরি ইমোশনাল।